আমাদের ওয়ার্ল্ডে বিভিন্ন রকম চেঞ্জেস করছে, পলিটিক্যাল চেঞ্জেস করছে, সোশ্যাল অ্যাসপেক্টস চেঞ্জ হচ্ছে, যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, অর্থাৎ যে সোসাইটি মানে আপার ক্লাস সোসাইটি, সেখানে গরিবদের কোনো জায়গা নেই, সেখানে যে সোসাইটিতে হ্যান্ডসাম পুরুষদের অনেক বেশি কদর, বিউটিফুল মহিলাদের অনেক বেশি কদর, সেখানে আমরা শ্রেণী বিভাজন সেইভাবে দেখিনি। মিস্টার স্কট বা ওয়ার্কম্যানের ডেথ, সেটা কিভাবে এই গার্ডেন পার্টির মধ্যে একটা ক্লাইম্যাক্স পজিশন নিয়ে আসে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। আজকে আমরা তোমাদের যে সেমিস্টার 2 শুরু হয়েছে, সেই সেমিস্টার 2 এর ওয়ান শট ক্লাস করতে চলেছি। তোমরা জানো অলরেডি যে তোমাদের যখন সেম 1 চলছিল সেই সময়ও আমরা ওয়ান শট ক্লাস করেছি, আর এবারে আমরা সেম 2 এর জন্য ওয়ান শট ক্লাস করতে চলেছি। তো আমাদের ইংলিশের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে দ্য গার্ডেন পার্টি, সেই চ্যাপ্টারটা আজকে আমি তোমাদেরকে ওয়ান শট লেকচারে বুঝিয়ে দেবো এবং তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করে দেবো। তো তার আগে একটা তোমাদেরকে ছোট্ট জিনিস জানিয়ে দিই, তোমরা এই যে ক্লাসটা আমরা করছি সেই ক্লাসের নোটস বা যে কোয়েশ্চেন আনসারগুলো তোমাদের থাকছে সেগুলো তোমরা কিভাবে পাবে? তো তোমরা এর আগেও যেটা করেছো, যেভাবে তোমরা এনরোল করেছো পিডব্লিউ বাংলা ক্লাস 11 2025 ব্যাচে, এবং সেই এনরোলমেন্টটা কিন্তু ফ্রি এনরোলমেন্ট। সেখানে ব্যাচে যাবে এবং সেখানে ব্যাচ থেকে এই ক্লাসের এনরোল করবে। এনরোল করার পরে তোমরা ডিফারেন্ট সাবজেক্টের সেকশনে গিয়ে তোমরা পেয়ে যাবে সেই ক্লাসের ক্লাস নোটসগুলো। এবার এইটার জন্য যে তোমাদের মানে ব্যাচে আসার জন্য যে লিঙ্কটা, সেটা তোমাদের ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে বা পিন কমেন্টে তোমরা দেখতে পাবে। সেই কমেন্টে দেখবে যে অনেকগুলো লিঙ্ক রয়েছে। তো প্রথম লিঙ্কটা হয়তো ব্যাচে জয়েন করার লিঙ্ক থাকবে, দ্বিতীয় লিঙ্কটা থাকবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপ আই গেস চ্যানেল, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে তোমরা জয়েন করে যাবে। সেখানে আমরা প্রতিটা টিচার তোমাদের হেল্প করার জন্য নোটস, মানে হ্যান্ড রিটেন নোটস বা সামারি লিখে এই সমস্ত কিছু, আমি আমার সাবজেক্টের ক্ষেত্রে আমি বলতে পারি যে নোটস বা থিমস এইগুলো আমি ডিসকাস করে দিই। বাকি সাবজেক্টের বাকি টিচাররাও তারা তাদের মতো করে, আমার তো অতটা নলেজ নেই যে কিভাবে তারা তাদের মানে তোমাদেরকে নোটস প্রোভাইড করছেন, হয়তো ইম্পর্টেন্ট টপিকস বা সেইগুলো সম্পর্কে ডিসকাস করে দেবেন। আমি বেসিক্যালি কি করব, ওই তোমাদের আমি হাতে লিখে কিছু আমার নোটস রয়েছে, তো সেই নোটসগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। সেখানে তোমরা সেখান থেকে থিমস, কি ফিচার্স, এইগুলো একটুখানি দেখে নিতে পারবে, যেগুলো তোমাদের আনসার লেখার ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে। তো চলো শুরু করি। আজকে আমরা করতে চলেছি দ্য গার্ডেন পার্টি। দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা ভীষণ সুন্দর একটা স্টোরি। এই স্টোরিটা আমরা পড়তে চলেছি আজকে অ্যানালিসিস করে। আমরা স্টোরিটা কিন্তু লাইন বাই লাইন পড়ছি না, আমরা স্টোরিটাকে অ্যানালাইজ করব। অ্যানালাইজ করে স্টোরিটার যে মূল থিম বা স্টোরিটা থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে বা স্টোরিটা কি কনভে করতে চেয়েছে, কি মেসেজ আমাদেরকে প্রোভাইড করতে চেয়েছে, সেগুলো আমরা ডিসকাস করব। তো ইন্ট্রোডাকশন হবে, কনটেক্সচুয়াল ব্যাকগ্রাউন্ড থাকছে, আচ্ছা এরপরে আমাদের থাকবে হচ্ছে অ্যানালাইসিস, ঠিক আছে, এবং তার সাথে কিছু কোয়েশ্চেন আনসার আমরা ডিসকাস করে নেব। তো প্রথমে চলে আসি যে ক্যাথরিন ম্যানসফিল্ড কে ছিলেন। ক্যাথরিন ম্যানসফিল্ডের এই যে স্টোরিটা গার্ডেন পার্টি, এটা ওনার লেখা একটা মাস্টারপিস। ক্যাথরিন ম্যানসফিল্ড ছিলেন 20 শতাব্দী বা 20th সেঞ্চুরির নিউজিল্যান্ডের বাসিন্দা, এবং এই যে স্টোরিটা আমরা পড়বো দ্য গার্ডেন পার্টি, এই স্টোরিটার সেটিংও হচ্ছে দ্য গার্ডেন পার্টি, যেটা লিখেছেন ক্যাথরিন ম্যানসফিল্ড, যিনি ছিলেন নিউজিল্যান্ডের বাসিন্দা। তিনি কোন শতাব্দীর লেখিকা ছিলেন? 20th সেঞ্চুরি। 20th সেঞ্চুরি, তাহলে আমরা বুঝতে পারছি 20th সেঞ্চুরি মানে এখন আমাদের কি চলছে, 21st সেঞ্চুরি। তাহলে প্রায় 100 বছর আগেকার কথা, যে সময় আমাদের সোসাইটি, মডার্ন সোসাইটিতে পরিবর্তিত হচ্ছে, বিশ্বযুদ্ধ হয়েছে, সম্প্রতি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, তার পরবর্তী পটভূমিকায় যেভাবে আমাদের ওয়ার্ল্ডে বিভিন্ন রকম চেঞ্জেস করছে, পলিটিক্যাল চেঞ্জেস করছে, সোশ্যাল অ্যাসপেক্টস চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জের আবহাওয়াতে এই স্টোরিটা লেখা। যদিও উনি নিউজিল্যান্ডের অধিবাসী এবং নিউজিল্যান্ডের কনটেক্সটে লেখাটা লিখেছেন, কিন্তু এটা
পড়ে বোঝা যাবে যে এটা মানে গ্লোবালি, এটা একটা গ্লোবালি একটা ফ্যাক্ট যে সোশ্যালি আমাদের চারপাশটা কিভাবে চেঞ্জেস এসছিল। দ্য স্টোরি সেন্টার্স অন আ সিঙ্গেল ডে, তাহলে আমাদের স্টোরি সেটিং হচ্ছে নিউজিল্যান্ড তথা সমগ্র বিশ্ব, এবং স্টোরিটার টাইমিং কি মাত্র একটা দিন, মাত্র একটা দিন। সেই হোল ডে এর মধ্যে আমরা দেখতে পাবো যে কিভাবে পরিবর্তন ঘটছে। তো এখানে আমরা একটা ফ্যামিলি পাচ্ছি, যে ফ্যামিলিটার নাম হচ্ছে শেরিডান ফ্যামিলি, যারা উচ্চবিত্ত পরিবারের প্রতিভূ। তারা একটা গার্ডেন পার্টি অর্গানাইজ করেছে। এবারে এই উচ্চবিত্ত ফ্যামিলি একটা গার্ডেন পার্টি যে অর্গানাইজ করেছে, সেটা থেকে আমরা কিভাবে বুঝতে পারবো যে সোশ্যাল ডিস্টিংশন বা ক্লাস ডিস্টিংশন বা সোশ্যালি কিভাবে চেঞ্জেস ঘটছে। দেখো, beneath its graceful surface of sunshine, flowers and music, the story explores deep questions of class distinction. এত প্রাচুর্যর মাঝখানে, এত প্রাচুর্যর মাঝখানে একটা প্রশ্ন এসে দাঁড়ায় যেখানে ক্লাস বা শ্রেণী বিভেদ, তার একটা বড় কোয়েশ্চেন, ইনোসেন্স, এমপ্যাথি, একানুভূতি অ্যান্ড দ্য অ্যাওকেনিং অফ হিউম্যান কনসাসনেস, মানুষের মনে জাগ্রত হওয়া। তোমরা যখন ক্লাস 10-এ পড়তে তখন তোমরা একটা পোয়েম পড়েছিলে, সম্ভবত পোয়েমটার নাম হচ্ছে ওক ট্রিতে, মানে কি যেন পোয়েমটার বেশ নাম ছিল, এক্ষুনি আমার মনে পড়ছে না। তোমাদের যে পোয়েমটা ছিল, যে পোয়েমটাতে তোমরা দেখেছিলে যে দ্য চাইল্ড ওয়াজ লাইং বিনিথ অ্যান ওক ট্রি, তো সেখানে ওক ট্রির প্রতি সিম্পাথাইজ ছিল না পুরো মানব সমাজ, যার জন্য ওক ট্রিরা মানে ওর উপরে একটা বৃদ্ধা আসেন এবং ক্যাকেলের মতো করে হাসে এবং বলে যে যদি সহানুভূতি আমাদের প্রতি পোষণ না করো তাহলে আমরা তোমাদেরকে মেরে ফেলবো। এই যে সহানুভূতি, সহানুভূতি মানুষ কখন দেখাতে পারে একটা মানুষের সাথে? একটা মানুষের সাথে মানুষ সহানুভূতি দেখাতে পারে যখন দেখছে একটা মানুষ আহত, একটা মানুষ দুঃখে রয়েছে, তাকে দেখে আমি বললাম যে আহা তোমার কত কষ্ট, দ্যাট ইজ সহানুভূতি। বাট যখন আমি নিজেকে ওই অবস্থায় ফেলবো তখন আমি বুঝতে পারবো যে একানুভূতি বা এমপ্যাথি কাকে বলে। তো এই যে স্টোরিটা, এই স্টোরিটার কনটেক্সচুয়াল ব্যাকগ্রাউন্ড আমি একবার তোমাদেরকে বললাম, তোমাদের খেয়াল হলো কিনা আমি জানি না, যেটা লেখা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়। ইট ওয়াজ রিটেন ইন দ্য পোস্ট ওয়ার্ল্ড ওয়ার one era when society was questioning traditional values and class division. সেই সময়কার পিরিয়ডে কি হয়েছিল, একটা বিশাল বড় বিভেদ সৃষ্টি হয়েছিল। যারা বড়লোক শ্রেণী ছিল তারা অতিরিক্ত বড়লোক হয়ে যায়, যারা গরিব শ্রেণী ছিল তারা আরো গরিব হয়ে যায়। এই যে শ্রেণী বিভেদ, এই যে ক্লাস ডিস্টিংশন, এই শ্রেণী বিভেদটা আরো বেশি প্রকট হয়ে ওঠে ওই সময়। তো এই যে স্টোরিটা, এটার মধ্যে আমরা এই ক্লাস ডিস্টিংশন এটা আমরা ভীষণভাবে পাবো, ঠিক আছে। ম্যানসফিল্ড was influenced by modernism. মডার্ন পিরিয়ডে যে মডার্নিজমের বেসিক যে ট্রেট ছিল সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড যেরকম তাকে আমরা সেইভাবেই দেখব। ইট ইজ ফার ফার ডিফারেন্ট ফ্রম রোম্যান্টিসিজম বা রোম্যান্টিক পিরিয়ডে আমরা অনেক বেশি দেখেছিলাম যে পোয়েট বা রাইটাররা নেচার লাভার হয়ে গেছে, দে আর গোয়িং ব্যাক টু নেচার, দে আর ক্লোজিং টু দ্য প্যাস্টোরাল লাইফস, যেরকম আমরা কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে পড়েছি। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখব যে বাস্তবকে পৃথিবীকে পৃথিবীর মতো করে দেখা। সুকান্তর লেখা যে কবিতাটা, একটা লাইন আমার মনে পড়ছে যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, অর্থাৎ তারা আর কোনো কিছুকে রোমান্টিসাইজ করে দেখছে না। পূর্ণিমার চাঁদকে দেখে আমরা রোমান্টিসাইজ করছি যে হাউ বিউটিফুল দ্য মুন ইজ, বা কতটাই রোমান্টিক লাভলি লাগছে। না, পূর্ণিমার চাঁদ না, বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এটা ঝলসানো একটা রুটি। ঠিক সেরকম ভাবে মডার্নিজমের এইটাই ট্রেট ছিল যে আমরা সোসাইটিকে সোসাইটির মতো করে দেখবো। এখনকার যে সোসাইটিতে যে প্রবলেমসগুলো
রয়েছে সেই প্রবলেমের উপর আমরা ফোকাস করব, সেইভাবেই দেখব। আমরা চোখে কোনো রকম পর্দা লাগিয়ে রাখবো না, যাতে আমরা সমস্ত জিনিসকে বিউটিফুল ওয়েতে দেখছি, সমস্ত কিছুই মনে হচ্ছে সুন্দর, সেটা নয়। বা আর্টিফিশিয়ালিটি, যেটা কি বলবো, নিওক্লাসিক্যাল পিরিয়ডে ছিল। নিওক্লাসিক্যাল পিরিয়ডে কি ছিল, একটা আর্টিফিশিয়াল ভাবে সমস্ত সোসাইটিকে দেখা হতো, যে সোসাইটি মানে আপার ক্লাস সোসাইটি, সেখানে গরিবদের কোনো জায়গা নেই, সেখানে বিউটিজ অর্থাৎ লেডিজরা খুব সুন্দর হবে, পুরুষরা ড্যান্ডিজ হবে, যেরকম আমরা মডেল মিলিয়নিয়ারে পড়েছি। সে সময় ভিক্টোরিয়ান এরাতে কি ছিল, যে সোসাইটিতে হ্যান্ডসাম পুরুষদের অনেক বেশি কদর, বিউটিফুল মহিলাদের অনেক বেশি কদর, সেখানে আমরা শ্রেণী বিভাজন সেইভাবে দেখিনি। কিন্তু মডার্ন সোসাইটিতে ডিফারেন্সটা কি, মডার্ন সোসাইটিতে সোসাইটিকে চোখে আঙুল দিয়ে আমাদের প্রত্যেকটা রিডারকে বুঝিয়ে দিচ্ছেন রাইটার, যে দেয়ার আর ক্লাস ডিস্টিংশনস, এখানে আমরা দেখব, এখানে আমরা মেজর যে থিমটা পাবো, স্ট্রিম অফ কনসাসনেস অ্যান্ড এপিফ্যানিজ। স্ট্রিম অফ কনসাসনেস কি, সেটা আমি পড়াতে পড়াতে তোমাদেরকে বুঝিয়ে দেবো। স্ট্রিম অফ কনসাসনেস মানে এটা একটা ধরনের টেকনিক, যেটা সেই সময়কার পিরিয়ডে রাইটাররা ভীষণ ইউজ করতে। স্ট্রিম অফ কনসাসনেস মানে আমাদের মন কিন্তু কখনো সমানভাবে কোনো একটা জিনিস নিয়ে ভাবে না। আমাদের মনকে আমরা যদি 5 মিনিট ধরে একটা জিনিস ভাবতে দিই, দেখবে একটার পর একটা চিন্তা কিন্তু মানে 1 বাই 1 আসতেই থাকবে। আমি হয়তো ভাবছি যে আমি ছুটিতে বাড়ি যাব, এটা নিয়ে চিন্তা করছি, করতে করতে আমার তখন মনে হলো যে আমার টিকিটটা কাটা আছে কিনা। টিকিটটা কাটার কথা ভাবতে ভাবতে আমি ভাবলাম যে টিকিটের সিট মানে আমার ট্রেনের সিট নাম্বার কত পড়েছে। সিট নাম্বারের কথা ভাবতে ভাবতে আমি ভাবলাম যে সকালবেলা বেরোতে গেলে আমাকে কি এখন অটামের টাইম চলছে, এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে, তো আমাকে কি ধরনের জিনিস ক্যারি করতে হবে। তাহলে এইটাকে বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস। আমরা কখনোই একটা টপিকে একদম পার্টিকুলার টু দ্য পয়েন্টে আমরা স্টিক করে কনস্ট্যান্টলি ভাবতে পারি না। আমাদের মনের মধ্যে প্রচুর চিন্তা স্রোত একটার পর একটা ভেসে আসে। এবার সেই স্ট্রিম অফ কনসাসনেস টেকনিককে কাজে লাগিয়ে আমরা যখন কোনো কিছু লিখছি, সেটাকে বলা হয় টেকনিক অফ স্ট্রিম অফ কনসাসনেস। যেখানে রাইটার আমরা দেখতে পাবো, এখানে একটা ক্যারেক্টার রয়েছে যেটা আমাদের স্টোরির প্রোটাগনিস্ট বা লিডিং ক্যারেক্টার। সে কিভাবে ভাবছে এবং তার মনের মধ্যে চিন্তাগুলো আসছে, এবং সেই চিন্তাগুলো এখানে প্রস্ফুটিত হচ্ছে। কখনো আচ্ছা আমি আসছি স্ট্রিম অফ কনসাসনেস ব্যাপারে, যখন আমি পড়াবো তখন আসছি, আর এপিফ্যানিজ একদম শেষে বোঝাবো আমি। তো এই ব্যাকগ্রাউন্ডে লেখা এই স্টোরিটা, ইট রিফ্লেক্টস ক্যাথরিন ম্যানসওয়েলস পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ গ্রোয়িং আপ ইন কলোনিয়াল নিউজিল্যান্ড ইন ওয়েলদি ফ্যামিলি। নিজে একটা ওয়েলদি ফ্যামিলিতে বড় হয়েছেন। কিছুটা এখানকার যে প্রোটাগনিস্ট লরা শেরিডানের আমরা ক্যারেক্টারটা দেখব, সেই ক্যারেক্টারটা কিছুটা হয়তো ক্যাথরিন ম্যানসফিল্ডের নিজের জীবনের বা বাস্তব জীবনের সাথে মিল রয়েছে। তো এবারে ওয়েলদি ফ্যামিলিতে বড় হয়ে ওঠা মানুষ লরা শেরিডান হচ্ছে আমাদের আজকে গল্পের প্রোটাগনিস্ট, আমাদের আজকের গল্পের প্রোটাগনিস্ট। অর্থাৎ প্রোটাগনিস্ট শব্দের অর্থ হচ্ছে লিডিং ক্যারেক্টার বা সেন্ট্রাল ক্যারেক্টার। আচ্ছা সেন্ট্রালি লিখি। লরা শেরিডান একটি বড়লোক ফ্যামিলির একটি ছোট মেয়ে। শি ইজ দ্য প্রোটাগনিস্ট। কেমন তার ক্যারেক্টার? সেনসিটিভ, এমপ্যাথেটিক, আন্ডারগোজ মরাল অ্যাওকেনিং। তার মধ্যে একটা মরাল অ্যাওকেনিং ঘটে, ঠিক যেমন আমরা ওই পোয়েমটাতে পড়েছিলাম, তোমরা যখন ক্লাস 10-এ ছিলে, যেখানে পোয়েট বা ওই চাইল্ডটির মরাল অ্যাওকেনিং ঘটেছিল। হি বিকাম এমপ্যাথেটিক টুয়ার্ডস দ্য নেচার অর দ্য ওক ট্রিজ। ঠিক সেরকমভাবে লরা শেরিডানেরও একটা মরাল অ্যাওকেনিং ঘটবে। আমাদের উচ্চবিত্ত পরিবারে আমরা যদি বিলং করি, জাস্ট লাইক হ্যাপি প্রিন্স তোমরা ক্লাস 7-এ পড়েছো। হ্যাপি প্রিন্স যখন রাজপ্রাসাদে থাকতো, যখন হ্যাপি প্রিন্স বেঁচে ছিল, তখন সে একবারও সাধারণ মানুষের দুঃখ কষ্ট জীবনযাপনের যে প্রবলেম, সেটা সম্পর্কে বুঝতে পারেনি। তার মরাল অ্যাওকেনিং কখন ঘটে? যখন সে মরে যাওয়ার পরে তাকে একটা স্ট্যাচু বানিয়ে দেওয়া, এবং এই স্ট্যাচুর মধ্যে থেকে সে সমগ্র তার টাউনকে বা তার সারাউন্ডিংকে দেখতে পাচ্ছে, এবং সেখানে দেখতে পাচ্ছে সেখানে কত মিজারি, কত দুঃখ রয়েছে। যখন রাজপ্রাসাদে ছিল হ্যাপি প্রিন্স, তার প্রাচুর্যের মাঝখানে সে কখনো বুঝতে পারেনি। ঠিক সেরকমভাবে লরা শেরিডানের ক্ষেত্রে কোনো আইডিয়া ছিল না ডেথ কি, বা ডিফারেন্ট শ্রেণীর মানুষেরা, ডিফারেন্ট ক্লাসের মানুষেরা, সোশিও ইকোনমিক্যালি পিছিয়ে পড়া মানুষদের জীবনযাপন কেমন হয়।
তো শেষে তার একটা মরাল অ্যাওয়েকেনিং ঘটবে। লরা সেরিডানের মা মিসেস সেরিডান, যিনি একটা উচ্চবিত্ত সোসাইটির প্রতিভূ ছিলেন, রিপ্রেজেন্ট সুপারফিশিয়ালিটি অ্যান্ড প্রিভিলেজ, ওয়ান্টস টু প্রোটেক্ট লরা ফ্রম আনপ্লেজেন্ট রিয়েলিটিস। এবং মা কখনোই চাইতো না যে বাস্তবকে বাস্তবের মতো করে আমার মেয়ে দেখুক, বাস্তবকে লুকিয়ে রাখতো মেয়ের থেকে, কখনো চাইতো না যে সমাজের আনপ্রিভিলেজ মানুষদের সম্পর্কে সত্যিটা মেয়ে জানুক। সেরিডান ফ্যামিলি হচ্ছে মিসেস সেরিডান, লরা সেরিডান এবং তার আরো ভাই বোন রয়েছে এবং তার বাবা রয়েছে। এটা একটা সেরিডান ফ্যামিলি। ইট ইজ সিম্বলিক অফ আপার ক্লাস ডিটাচমেন্ট। আপার ক্লাস লোকেদের মধ্যে একটা ডিটাচমেন্ট সবসময় কাজ করে, সোশ্যালি, ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি লোয়ার ক্লাস বা ব্যাকওয়ার্ড পিপলদের জন্য। এবং তারপরে পাবো আমরা সেই লোয়ার ক্লাস সোসাইটির একজন মানুষ, যে জীবিত অবস্থা যাকে পাবো না, ডেড ওয়ার্কম্যান, সাইলেন্ট ইয়েট সেন্ট্রাল প্রেজেন্স, হিজ ডেথ ব্রিংস দ্য ট্রুথ অ্যান্ড ক্ল্যারিটি টু লরা। তো স্টোরিটা কিভাবে শুরু হচ্ছে আমি ডিটেলে পড়াচ্ছি না, আমি শুধু অ্যানালাইসিস করব। The story begins on a bright, beautiful morning at the Sheridan's residence, a large, luxurious home surrounded by a blooming garden. So, দেখো তোমাদের পুরো যে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছ, এই যে সেটিংটা পাচ্ছ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রসপেরিটি, হ্যাপিনেস, এভরিথিং ইজ ইন ইট। যেখানে আমরা ব্রাইট বিউটিফুল মর্নিং পাচ্ছি, তার মানে ব্রাইট বিউটিফুল সানি ডে। এটা কি সিম্বলাইজ করছে? যে চারপাশে সমস্ত কিছু ভালো কিছু ঘটছে। সব কি ভালো কিছু ঘটছে? আমরা যখন আকাশে উপরের দিকে তাকাই, আমরা তখনও মাটির দিকে তাকাতে পারি না। আমরা উপরের দিকে তাকালে কি আমরা নিচের দিকে তাকাতে পারি না। নিচে কি ঘটছে বুঝতে পারি না। অর্থাৎ আমরা উপরে আকাশে ঝকমকে আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু নিচে যে আধার সেটা আমরা কিন্তু ফিল করতে পারছি না। So the weather is perfect and preparations are full swing from the family's annual garden party. তো ওদের গার্ডেন পার্টি হতে চলেছে। গার্ডেন পার্টিতে কারা আসবে? অবশ্যই তাদের সমান সমান স্ট্যাটাসের সোসাইটির লোকেরা আসবে এবং তারা প্রত্যেকে ভীষণ এনজয় করছে, কারণ তাদের আজকে গার্ডেন পার্টি হতে চলেছে। সোশ্যাল হাইলাইট অফ দ্য আপার ক্লাস লাইফ। আপার ক্লাস লাইফে এরকম উইকলি পার্টি, কিটি পার্টি এরকম চলতে থাকে, যেটা আমাদের হয়তো একটু ধারণার বাইরে। আমরা যারা মধ্যবিত্ত সমাজে বাস করি তাদের ধারণার বাইরে চলতে থাকে যে কিভাবে আপার ক্লাস সোসাইটিতে পার্টিজ হয়, কিভাবে তাদের লাইফস্টাইল হয়। তোমরা যদি খুব ভালো করে ভেবে দেখো, দেখবে আপার ক্লাস সোসাইটির পেরেন্টস এবং চাইল্ডদের মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু বেশ ডিস্ট্যান্ট সম্পর্ক। আমাদের এই যে সমস্যা, আমাদের কোনো রকম সমস্যা হচ্ছে, অ্যাগনি, পেন, সেটা আমরা ইজিলি বাবা মায়ের কাছে শেয়ার করতে পারি, কারণ তারা মেন্টালি ফিজিক্যালি আমাদের সাথে অ্যাভেলেবেল থাকে। কিন্তু হায়ার ক্লাস সোসাইটির ক্ষেত্রে কি হয়, যে পেরেন্টসরা হয়তো বিজি থাকছে বা পেরেন্টসরা হয়তো সেভাবে টাইমও দিতে পারছে না। দেখো আজকালকার সোসাইটিতে, সেটা আমাদের মধ্যবিত্ত সোসাইটি হোক বা হায়ার ক্লাস সোসাইটি হোক বা লোয়ার ক্লাস সোসাইটি হোক, ইকোনমিক্যালি প্রত্যেকটা সোসাইটিতে, প্রতিটা ফ্যামিলিতেই লগভগ বেশিরভাগ সময় দেখা যায় যে বোথ পেরেন্টস আর ওয়ার্কিং। সেটা যে কোনো ফাইন্যান্সিয়ালি যেমনই স্টেবিলিটি থাকুক না কেন, আজকের টাইম পিরিয়ডে দাঁড়িয়ে দেখা যায় যে প্রত্যেকেই বিজি। কিন্তু তারপরেও আমরা দেখতে পাই যে তাদের অনেক বেশি আপার ক্লাস সোসাইটিতে অনেক এক্সট্রা অ্যাক্টিভিটিস থাকে, পার্টিস থাকে, বিজনেস ডিলস থাকে বা বিজনেস ট্যুর থাকে, ট্রিপ থাকে। এই প্রাচুর্যের মধ্যে থেকে ভেতরের যে মরালিটি বা ভেতরের যে বন্ডিং, সেই বন্ডিংটাই যেন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে, ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। আমরা যতটা ইমোশনালি আমাদের বাবা মাকে কাছে পাই, আপার ক্লাস সোসাইটিতে সম্ভবত পাওয়া যায় না। এটা তো আমার ধারণা, সম্ভবত পাওয়া যায় না। তো এই যে আমরা গার্ডেন পার্টির ওপেনিং সিনটা দেখছি, এটা ইটস আ সোশ্যাল হাইলাইট অফ দ্য আপার ক্লাস লাইফ, যেখানে যে বাড়িতে প্রচুর সার্ভেন্টস রয়েছে, ওয়ার্কম্যান রয়েছে, তারা বিজি অ্যারেঞ্জ করছে মার্কি মানে হচ্ছে তাঁবু, ডেকোরেটিং উইথ লিলিজ, প্রচুর লিলি ফুল দিয়ে বাড়ি সাজানো হচ্ছে, যতটা দরকার নেই তার থেকেও বেশি, এক্সট্রা ভ্যাকেন্সিস, কি বলবো, অসংযতভাবে এক্সেসিভ কোনো কিছু করা। অ্যান্ড সেটিং আউট টেবলস অফ ফুড, 15 রকমের স্যান্ডউইচ বানানো হয়েছে। 15 রকমের স্যান্ডউইচ, মানে কল্পনা করতে পারছো? আমরা হয়তো 1 থেকে 2 রকমের স্যান্ডউইচ হয়তো জানি বা চিনি, সেখানে 15 রকমের স্যান্ডউইচ। দ্য স্টোরি ইমিডিয়েটলি এস্টাবলিশ অ্যান অ্যাটমসফিয়ার অফ বিউটি অ্যান্ড প্রিভিলেজ, যেখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, বিউটি অ্যান্ড প্রিভিলেজ, যেখানে সমস্ত কিছু প্রাচুর্যতা রয়েছে। এই প্রাচুর্যতার বাইরেও কিন্তু একটা ওয়ার্ল্ড রয়েছে। দ্য ওয়ার্ল্ড সিমস আইডিলিক, অলমোস্ট ড্রিম লাইক, স্বপ্নের মতো একটা যেন ফ্যামিলি, স্বপ্নের মতো, কিন্তু তার ভিতরেও কিন্তু মরালিটি ঠুনকো হয়ে রয়েছে। উইথ ডেসক্রিপশনস অফ রোজেস এভরিওয়্যার, চারপাশে রোজেস রয়েছে, দ্য সেন্ট অফ ফ্লাওয়ার্স ইন দ্য এয়ার অ্যান্ড দ্য চিয়ারফুল বার্ড সং, ইয়েট দিস বিউটি কনসিলস অ্যান আন্ডারলাইং ফ্রেজিলিটি। এই যে বাইরের বিউটিটা, সেটা ভিতরের একটা ফ্রেজিলিটি মানে কি, ভঙ্গুরতা, ভিতরে ভেঙে যাচ্ছে অবক্ষয়িত মানসিকতা, সেটাকে ঢেকে রেখেছে বাইরের এই বিউটি।
মরালিটির ফ্র্যাজিলিটি পাচ্ছি আমরা, মরাল ফ্র্যাজিলিটি পাচ্ছি। আ ওয়ার্ল্ড কেয়ারফুলি প্রোটেক্টেড ফ্রম দ্য harsher realities of the life that exists just beyond the Sheridan property. Sheridan property রিয়েলিটিসকে ঢেকে রেখেছে। রিয়েলিটি কি? কারণ ওয়ার্ল্ড ওয়ারের শেষে প্রচুর পরিমাণে মানুষ তাদের যে ইকোনমিক্যালি যে তাদের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেটা কিন্তু ধসে যায়, ভীষণ রকমভাবে ধসে যায়। তো এবারে আমরা লরার ক্যারেক্টার পাচ্ছি এবং মরাল সেন্সিটিভিটি পাচ্ছি। এই যেটা তোমাদেরকে এখন আমি বলবো, এটা তোমাদের লরার ক্যারেক্টার যদি কোয়েশ্চেন আসে 6 মার্কসের কোয়েশ্চেন বা লং আনসার টাইপ কোয়েশ্চেন, এইটাকে তোমরা এই প্যাসেজটাকে ইউজ করতে পারো, পড়ে যেতে পারো, দেখবে হয়তো তোমরা লিখে নিতে পারবে। মুখস্থ করো না, ভালো করে বুঝে যাও। কিছু কিছু কিওয়ার্ড যেমন প্রোটাগনিস্ট, এমপ্যাথি, এই কিছু কিছু ওয়ার্ডগুলো, ডিফারেন্ট ক্লাসেস, এই জায়গা এক্সট্রাভ্যাগেন্সেস, এই কিওয়ার্ডসগুলো মাথায় রাখো বা কোথাও নোট ডাউন করে রাখো। এই ওয়ার্ডগুলো তোমাদের যেন লেখার মধ্যে থাকে, তাহলে কিন্তু টিচার মার্কস মানে ইমপ্রেসড হবেন এবং মার্কস দেবেন। তো the protagonist Laura Sheridan is a young woman on the threshold of adulthood. আচ্ছা, এই স্টোরিটা আমরা পড়ছি থার্ড পার্সন ন্যারেটিভে বা থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে, যেখানে দেখতে পাচ্ছি লরা শেরিডান সে তার প্রাপ্তবয়স্ককালে যেতে চলেছে, এরকম একটা স্টেজে রয়েছে। শি ইজ থটফুল, ইমপ্রেশনেবল অ্যান্ড সেন্সিটিভ, আনলাইক হার মাদার সুপারফিশিয়াল সিবলিংস মেগ অ্যান্ড জোস। ওর বোন এবং মা তাদের থেকে টোটালি ডিফারেন্ট, টোটালি না বেশ কিছুটা ডিফারেন্ট আমাদের লরা শেরিডান। কেন? কারণ সে অনেক বেশি সেন্সিবল, থটফুল, সে ভাবে, সে নিজেকে ছাড়াও বাকিদেরকে নিয়ে ভাবে। আর দ্য স্টোরি বিগিনস, লরা ইজ গিভেন রেসপন্সিবিলিটি ফর সুপারভাইজিং দ্য ওয়ার্কম্যান হু আর পুটিং আপ দ্য মার্কি। স্টোরি প্রথমে দেখতে পাই লরার উপর দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ার্কম্যানদের, যারা কিনা বাড়িতে কাজ করতে এসেছে তাঁবু খাটানোর, সেটাকে দেখাশোনা করতে। Though at first he feels self-important, her encounter with the men is unexpectedly revealing. She is surprised how natural and friendly they seem. লরার কাছে কোনো আইডিয়াই ছিল না যে ওয়ার্কম্যানরা কিরকম হতে পারে। যখন সে দেখছে যে ওয়ার্কম্যানরা এত বেশি ফ্রেন্ডলি, এত সুন্দরভাবে কথা বলছে, সে বিকেম আস্ট্রোনাইজড। এবং তার কখনো কখনো মনে হচ্ছে যে আমার বন্ধুদের বদলে যদি ওয়ার্কম্যানরা আমার বন্ধু হতো তাহলে অনেক বেশি ভালো হতো। এই যে অ্যানালাইসিসটা আমি পড়িয়ে দিচ্ছি, সেটার পরে তোমরা স্টোরিটা পড়বে, দেখবে তোমরা বুঝতে পেরে যাবে ইজিলি। She feels a sense of connection that crosses the boundaries of class. She even thinks how absurd it is that she and the workman belong to different classes. এবং সে এটা ভেবেও বিস্মিত হয় যে কেন এটাকে ডিফারেন্ট ক্লাস বলা হচ্ছে, এখানে তো কোনো ডিফারেন্সেস আমি পাচ্ছি না। This early moment is important because it establishes Laura's openness and humanity. এই যে প্রথম যে এনকাউন্টারটা, সেটা এত বেশি ইম্পর্টেন্ট কেন? কারণ এটা এস্টাবলিশ করছে লরার যে মানসিকতা, তার যে ওপেন মানসিকতা, তার যে হিউম্যানিটেরিয়ান যে দিকটা, সেটাকে এমফাসাইজ করছে। Mansfield presents her as someone capable of moral feeling, someone who might see the world differently from her socially conditioned family. তার ফ্যামিলির থেকে সে কিভাবে ডিফারেন্ট ওয়েতে দেখছে, কিছুটা এখানে ক্যাথরিন ম্যানসফিল্ডের নিজের পার্সোনাল অভিজ্ঞতার কিছু কিছু টাচও আমরা পাবো। কারণ উনি নিজে নিউজিল্যান্ডের অধিবাসী ছিলেন, আপার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতেন, এবং তার নিজের কিছু থটস আমরা এই স্টোরিতে লরা শেরিডানের মধ্যে দিয়ে প্রকাশিত হতে দেখব। ওকে, এবারে আসছি মিস্টার স্কট বা ওয়ার্কম্যানের ডেথ, সেটা কিভাবে এই গার্ডেন পার্টির মধ্যে একটা ক্লাইম্যাক্স পজিশন নিয়ে আসে। তো শেরিডান ফ্যামিলির যে বিত্তশালী বাড়ি, সেই বাড়ির সামনে দিয়ে একটা লেন গেছে এবং ঠিক তার অপোজিট সাইডে রয়েছে ক্লামজি একটা এরিয়া, যেখানে থাকে ফাইন্যান্সিয়ালি লোয়ার ক্লাসের মানুষেরা। এবার তোমরা হয়তো দেখে থাকবে যে কলকাতার দিকে যে হাই রাইজ বিল্ডিং গুলো রয়েছে, সেই হাই রাইজ বিল্ডিং গুলোর পাশে যে স্লাম এরিয়াগুলো রয়েছে, সেই স্লাম এরিয়াগুলোতে কত মানুষ কত কষ্টে জীবনযাপন করছে। আর ঠিক তার পাশেই অত্যন্ত স্টার্ক রিয়েলিটি, কোনো হার্শ রিয়েলিটিতে দেখতে পাবো বড় বড় 30 তলা 40 তলা বিল্ডিং, সেখানে মানে কার্পেট এরিয়া, তারপরে হচ্ছে বিশাল বড় স্কোয়ার ফিটের বড় বড় সেখানে অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের মধ্যে যে ফ্ল্যাটসগুলো রয়েছে, সেই ফ্ল্যাটসে বিত্তশালী মানুষেরা থাকছে। তাদের মানে
সেই ফ্ল্যাটগুলোর দাম হয়তো কয়েক কোটি টাকা, এবং সেই কোটি টাকা যে কি সেটা হয়তো সেই মানে অ্যাপার্টমেন্টের বাইরের দুনিয়ার মানুষ হয়তো কোনোদিন ভেবেও দেখতে পারেনি। তো দ্য শেরিডানস কমফোর্টেবল ওয়ার্ল্ড ইজ সাডেনলি ডিস্টার্বড বাই এ ট্র্যাজিক পিস। একটা ঘটনা ঘটে, ট্র্যাজিক ঘটনা, যেখানে একটা মানুষের ডেথের নিউজ পাওয়া যায়। সেটা হচ্ছে মিস্টার স্কট, হু লিভস ইন আ স্মল গ্রুপ অফ কটেজেস জাস্ট ডাউন দ্য হিল, হ্যাজ বিন কিলড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। যে কিনা মারা যায় একটা অ্যাক্সিডেন্টে, একটা দুর্ঘটনায় মারা যায়। ঠিক ওদের বাড়ির, ওদের যে ভিলা, তার উল্টো দিকে জাস্ট ডাউন দ্য হিল সেখানকার ছোট ছোট কটেজেস থাকতো। when the news arrives, বাকি সবাই নর্মাল ভাবে বিহেভ করলো। লরা ইমিডিয়েটলি রিয়াকশন ইজ ওয়ান অফ ডিপ কম্প্যাশন। মন থেকে লরা ভেবেছিল যে না, আমরা পার্টিটা করতে পারি না। she feels that it would be inappropriate to hold a party when someone living so close to them has died. এ আমাদের নেইবার মারা গেছে, কি করে আমরা পার্টি করতে পারি? আমাদের মধ্যে কি এইটুকু মোরালিটি এখনো বেঁচে নেই যে আমাদের এমন তো নয় যে এমন কোনো অকেশন নয় যে যেটাকে পোস্টপোন করা যাবে না। এটা তো সামান্য, ইটস আ মেয়ার পার্টি। এবং একটা পার্টি ওরা যদি পোস্টপোন করে কিছুদিন পরে করে, তাহলে ওদের ফিনান্সিয়ালি কোনো রকম সমস্যা ঘটবে না, কোনো রকম সমস্যা ঘটবে না। যাদেরকে আসতে বলেছে তারাও তাদের ফ্রেন্ড, সেম সোশ্যাল ক্লাসের। তাদেরকে যদি বলে যে না আজকে পার্টিটা আমরা করতে পারছি না এই কারণে, অন্যদিন করব, তাহলে কি খুব সমস্যা হতো? না, হতো না। কিন্তু আমি বা আমরা কেন একটা ওয়ার্ক ক্লাসের লোকের মৃত্যুতে শোক পালন করে পার্টি বন্ধ করব? এটাই ছিল শেরিডান ফ্যামিলির প্রথম এবং অবিশ্বাস্য রকমের একটা প্রশ্ন। তারা বিশ্বাসই করতে পারেনি যে কেন আমরা পার্টি বন্ধ করব। কেউ মারা যেতেই পারে, সে আমাদের নেইবার হোক, যাই হোক। So she urges her mother, লরা শেরিডান তার মাকে জানায়, her instinct is to show respect and sympathy for the grieving family. কিন্তু ওর মা বলে যে জাস্ট sympathize হও, মারা গেছে, হ্যাঁ ঠিক আছে, শুনে খারাপ লাগলো, but don't show any empathy দেখিও না। However, her mother, Mrs. Sheridan, responds with gentle but firm dismissal. She tells Laura not to so be silly. After all, the dead man was not a friend and belonged to a different class. She insists that it would be absurd to let the misfortune of those people to spoil their plans. বলছে তুমি ওই ক্লাসের লোকেদের জন্য সহানুভূতি পোষণ করতে গিয়ে আমাদের নিজেদের লোকদেরকে তো দুঃখে দেবে, তাদেরকে পার্টিটা করতে পারবে না। মানে পার্টি করা আর একটা মানুষের মৃত্যুর শোক, পার্টি না করতে পারে এবং একটা মানুষের মৃত্যু হওয়ার যে শোক, সেটাকে সমানভাবে দেখছেন মিসেস শেরিডান। দিস এক্সচেঞ্জ ক্যাপচার্স ওয়ান অফ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি, দ্য মোরাল ব্লাইন্ডনেস। আমরা মোরালি অন্ধ হয়ে গেছি of the upper class. To the Sheridans, the poor are the part of the scenery, close enough to be visible, yet emotionally and socially invisible. Mrs. Sheridan's charm and refinement only mask her insensitivity. তো শুধুমাত্র তার ইনসেনসিটিভিটিটাকেই এখানে প্রকাশিত হচ্ছে। তো পার্টিটা যথারীতি প্রসিড হলো। Despite Laura's discomfort, the preparations continue. The guests arrive and the garden party begins. Atmosphere here is festive, filled with laughter, chatter and music. ঠিক তার অপোজিটেই কিন্তু একটা স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কিছু বাচ্চা তার বাবাকে হারিয়েছে। Beautiful food is served and everyone praises the garden and the weather. For a while, Laura becomes caught up the excitement. কিছু মুহূর্তের জন্য লরাও হয়তো সেটাতে ভেসে যায়। এই যে স্ট্রিম অফ কনসাসনেস, লরা কখনো সহানুভূতি পোষণ করছে, কখনো তার মায়ের দ্বারা বাধ্য হয়ে সে এখানে আনন্দে মেতে যাচ্ছে। কারণ মানুষের মন সমান গতিতে চলে না। মানুষের মন যখন একটা ভাবে চিন্তা ভাবছে, সেই ভাবতে ভাবতে আরো একটা চিন্তা কনস্ট্যান্ট তার মধ্যে চলে আসে। When her mother gives her a beautiful black velvet hat to wear, Laura looks in the mirror and struck by her own beauty. For a moment, she forgets her earlier sorrow and feels the thrill of belonging to her elegant world. এই যে তার মধ্যে ডিলেমা চলছে লরা শেরিডানের মধ্যে, যে আমি আপার ক্লাস সোসাইটির প্রতি বেশি ক্লোজ হব, নাকি ক্লিঞ্চ করব, নাকি আমি লোয়ার ক্লাস সোসাইটির প্রতি এম্প্যাথেটিক হব।
Mansfield subtly portrays the power of vanity and social influence, how easily one's moral awareness can be silenced by comfort and pleasure. Still, the thought of the dead man lingers on Laura's mind. যদিও যে ডেড ম্যানের কথাটা ওর মাইন্ডে কিন্তু থেকেই যায়. Even amid the laughter and music, she senses a strange dissonance between the joyful world of the party and the tragedy that lies just beyond the hill. এরপরে পার্টির শেষে কি হয়, বেঁচে যাওয়া খাবার, মিসেস শেরিডানের মনে হয় এটা ভীষণ হিউম্যানিটির কাজ হবে যে এক্সেস খাবারগুলো আমরা ওই ডেড ম্যানের বাড়িতে পৌঁছে দিই, তাহলে এই ক্লাসের লোকেরা খুশি হয়ে যাবে। মানে কতটা হার্শ ওয়েতে ভাবলো দেখো, যে ভাবছে যে আমরা যদি এই খাবারগুলো ওদেরকে পৌঁছে দিই ওরা এতে ভীষণ খুশি হয়ে যাবে। একটা মানুষ মারা গেছে, সে একটা ফ্যামিলির বাবা, সে একটা স্ত্রীর হাজবেন্ড, তার কাছে আমরা খাবার পৌঁছে দেব, তাতে তারা খুশি হয়ে যাবে। এই যে অহংকার, এই যে দম্ভ, এটাই হয়তো আপার ক্লাস সোসাইটিকে প্রতিষ্ঠিত করেছে এই জায়গায়। After the guests leave and the party winds down, Mr. Sheridan has an idea. She asks Laura to take a basket of leftover food to the Brevard family as to offer kindness. It shows kindness, or perhaps to ease her own conscience. Laura hesitates but agrees. তো যখন সে যায়, as she walks down the hill, the scenery changes dramatically. এই যে সুন্দর বিউটিফুল ব্রাইটনেস সেটা আস্তে আস্তে ডাল হয়ে যাচ্ছে। দ্য লাশ লন্স অ্যান্ড ফ্লাওয়ার বেডস গিভ ওয়ে টু দ্য পুয়ার কটেজেস, ডাস্টি লেনস অ্যান্ড হাম্বল পিপল। ফর দ্য ফার্স্ট টাইম লরা সিজ দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য আদার সাইড। অন্য দিক দিয়েও লরা পৃথিবীটাকে দেখলো। দ্য ওয়ার্ল্ড হার ফ্যামিলি ইগনোর, যে দিকটা তার ফ্যামিলি ইগনোর করেছিল। শি ফিলস অকওয়ার্ড অ্যান্ড আউট অফ প্লেস অ্যান্ড আওয়ার অফ হার ফাইন ক্লোজ অ্যান্ড ফ্যান্সি হ্যাট। এবং সে খুব অস্বস্তিতে পড়ে গেল যে এত জাঁকজমক করা ড্রেস পরে সে এখানে এসছে। When she reaches the Scott's home, she is led into a small dark room where Mr. Scott's body lies in a coffin. যেখানে সে মিস্টার স্কটের বডিটা পায়। Laura is frightened at first, but when she looks at the dead man, she filled with awe. বিস্মিত হয়ে গেল, প্রথমে ভয় পেয়েছিল, দেখতে পেলো যে মিস্টার স্কটের ফেসটা মনে হচ্ছে অনেক বেশি পিসফুল, নোবেল, ওয়ান্ডারফুল, বিউটিফুল, as if death has given him a calm dignity that life denied him. লরা বুঝতে পারলো যে জীবনে বেঁচে থাকার সংগ্রামে মিস্টার স্কট যা যা হারিয়ে ফেলেছে, মৃত্যু তাকে সেটা দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে পিস, জীবনে শান্তি দিয়েছে। ইন দিস মোমেন্ট লরা এক্সপিরিয়েন্সেস আ প্রোফাউন্ড রিভিলেশন। শি সেন্সেস দ্য ইউনিভার্সালিটি অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, দ্য ট্রুথ দ্যাট ডেথ ইকুয়ালাইজেস এভরিওয়ান। মৃত্যুর পর তো আমরা সবাই সমান, বল, মৃত্যুর পর তো আমরা সবাই সমান, সবাই কিন্তু আর্থে নেচারে বিলীন হয়ে যাব। সেটা কোনো ধনী ফ্যামিলি হতে পারে, সেটা রয়্যাল ফ্যামিলি হতে পারে, কোনো মনার্ক হতে পারে, রাজা হতে পারে, বিজনেসম্যান হতে পারে, আমি হতে পারি, কিংবা ওয়ার্ক ক্লাসেরও কোনো একজন মানুষ হতে পারে। তো সবাই তো সমান মৃত্যুর পরে, এ দেহ তো সবার সমান, সবার শরীরে রক্ত বইছে, তাহলে কিসের এত বিভেদ, কিসের? The artificial division of class is meaningless in this presence of morality. Laura's heart fills with compassion and new kind of understand that words cannot express. Ending কি আসছে? Overwhelmed by emotion, Laura runs out of the house and down the path where she meets her brother Laurie, who has come to look for her. She tries to explain her feelings, saying, "Isn't life?" but she cannot finish the sentence. সব কথা বলে হয়ে ওঠাও হয় না, তাই না? সব কথাটা আমরা এক্সপ্রেস করতে পারি, অনেক কিছু আমরা ফিল করি, বুঝতে পারি, অনেক জীবনে অনেক কিছু ঘটে আমাদের জীবনে, কিন্তু সব থেকে আমরা সবাইকে বলে উঠতে পারি না। দ্য এক্সপিরিয়েন্স হ্যাজ টাচ সামথিং বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ। এমন একটা এক্সপিরিয়েন্স সে পেয়েছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না, সামথিং স্পিরিচুয়াল অ্যান্ড মিস্ট্রিয়াস। লরি আন্ডারস্ট্যান্ডস অ্যান্ড জেন্টলি রিপ্লাইজ, "Isn't it, dear darling?" দাদা কিছুটা বুঝতে পারে। দ্য স্টোরি ইজ অন দিস নোট অফ ইনকমপ্লিটনেস, একটা ওপেন এন্ডিং স্টোরি না, ইনকমপ্লিট ভাবে শেষ হচ্ছে, উইথ লরা আনএবল টু আর্টিকুলেট হার আওকেনিং। ম্যানসফিল্ড ডেলিবারেটলি লিভস দিস এন্ডিং ওপেন এন্ডিং ছিল কেন, ওপেন এন্ডেড স্টোরি কেন? ইট ইজ এম্পাসাইজিং দ্যাট ট্রু মরাল আন্ডারস্ট্যান্ডিং ক্যানট অলওয়েজ বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। সত্যিকারের মরাল আওকেনিং, জাগ্রত বা বিবেকবোধ না, যখন কোনো ভুল থেকে কোনো বিবেকবোধ আসে সেটাকে এক্সপ্রেস করা যায় না, তুই রিভিলও করতে পারবি না কারোর সামনে। Laura has glimpsed a truth that her family cannot see, a truth about life, death and equality. তো এই ছিল আমাদের স্টোরি। এখানে আমরা থিম পাবো ক্লাস অ্যান্ড সোশ্যাল ডিস্টিংশন বা ডিভিশন। এই স্টোরিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিপ গ্যাপ বিটুইন ওয়েলদি Sheridan family and the poor Scott family. Mansfield criticizes the complacency of the upper class who live in comfort while remaining indifferent to the suffering of others. Innocence and awakening.
এই যে লরার ইনোসেন্স থেকে মরাল যে অ্যাওয়েকেনিংটা করলো, এই যে জার্নি, এই জার্নিটা কিভাবে তাকে এনলাইট করলো স্পিরিচুয়ালি অ্যান্ড মরালি। নেক্সট, লাইফ অ্যান্ড ডেথ। ডেথ is portrayed not as a tragic or horrifying. ডেথ এখানে হরিফাইং ওয়েতে দেখানো হয়নি, একটা পিসফুল ইউনিফাইং ওয়েতে দেখানো হয়েছে। মৃত্যুর পর তো সবাই সমান, মৃত্যুর পর কোনো ঝঞ্ঝা নেই, খিদে নেই, রাগ নেই, হিংসা নেই, টাকা পয়সা আর্ন করার চিন্তা নেই, কিছু নেই। ইলিউশন ভার্সেস রিয়েলিটি, এই যে ইলিউশনারি ওয়ার্ল্ড যেখানে ও গার্ডেন পার্টি পার্টি এত এক্সট্রাভ্যাগেন্সিস এর মধ্যে কাটাচ্ছিল, সেই জায়গার সাথে হার্শ রিয়েলিটিটা দেখতে পেলো, কন্ট্রাস্ট হলো একটা। অ্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাইলেন্স ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে আমরা পাচ্ছি যে দ্য আনফিনিশড ফাইনাল লাইন, আনফিনিশড ফাইনাল ইজন্ট লাইফ, এটাই জীবন না। এই যে লরা যে আন্ডারস্ট্যান্ডিং অফ ট্রানজেন্ট স্পিচ, ট্রু ইনসাইট ম্যানস ফিল সাজেস্ট লাইজ বিয়ন্ড ওয়ার্ডস, ইট ইজ ফেল্ড নট স্পোকেন। সত্যিকারের মরাল অ্যাওয়েকেনিংকে ফিল করা যায়, যাকে ভাষায় প্রকাশ করা যায় না। কয়েকটা কোয়েশ্চেন বলে দিই। দেখো, গার্ডেনার কি করছিল, হোয়াট ডিড দ্য গার্ডেনার ডু ইন দ্য মর্নিং? দ্য গার্ডেনার হ্যাড বিন সিন্স আপ ডন মর্নিং। আচ্ছা, 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য তোমাদের যে ইম্পর্টেন্ট জায়গা সেটা আমি বলে দিই, যে টেক্সচুয়াল কোয়েশ্চেন, তো টেক্সটটা ভালো করে না পড়ে গেলে টেক্সচুয়াল লাইন তুলতে পারবে না, ফ্রেজ তুলতে পারবে না, কিন্তু কিওয়ার্ডস না থাকলে মার্কস দেবে না। তো তার জন্য 2 মার্কসের কোয়েশ্চেন আমি বেশি আনিনি, আমি শুধু জাস্ট বোঝানোর জন্য 2টো কোয়েশ্চেন এনে দেখিয়ে দিচ্ছি যে 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য আমাদেরকে বইটা ভালো করে পড়তে হবে, বইয়ে কিওয়ার্ড চাই। যেমন দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন mowing the lawns and sweeping them. He mowed and swept until the grass and the dark flat rosettes where the daisy plants had been seemed to shine. এই লাইনগুলো বইতে রয়েছে, এইগুলো ইউজ করতে হবে, এইগুলো কিওয়ার্ডস। হু ইজ কল্ড দ্য বাটারফ্লাই ইন দ্য গার্ডেন পার্টি? জোস, লরার যে বোন, তাকে বলা হয়েছে বাটারফ্লাই। কেন বলা হয়েছে? শি ইজ কল্ড সো বিকজ শি অলওয়েজ কামস ডাউন ইন আ সিল্ক পেটিকোট, কিওয়ার্ড, অ্যান্ড a kimono jacket. She is colorful and carefree like a butterfly. এইরকম ভাবে লিখতে হবে। চলো, কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে ডিসকাস করে দিই। যেমন এগুলো পার্ট কোয়েশ্চেন। এখানে লরার মাকে বলেছিল যে লরার মা লরাকে বলেছিল যে ইউ হ্যাভ টু গো লরা, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান। মেয়েকে এইভাবে বুঝিয়ে রেখেছিল যে আর্টিস্টিক তুমি। তো কোথায় যাওয়ার কথা বলেছিল, ওই মার্কি খাটানোর দায়িত্ব নেওয়ার কথা বলেছিল, কোন কনটেক্সটে বলেছিল, যেহেতু লরা সেদিন অ্যারেঞ্জ করছিল পার্টিটা, সেই কনটেক্সটে বলেছিল। কেন লরাকে যেতে হবে? কারণ লরা যদি এই পার্টিটাকে না অ্যারেঞ্জ করে তাহলে পার্টিটা অসম্পূর্ণ থেকে যাবে। গুড মর্নিং, she said, copying her mother's voice. কে সে? লরা সেডিন। কেন ওর মায়ের ভয়েস কপি করছে? কারণ ছোট থেকে দেখে এসেছে মা একটা অথরিটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলে, একটা আপার ক্লাসের সাথে লোয়ার ক্লাসের ডিস্টিংশন ঘটায়, এইভাবে কথা বলতেই হয়তো হয়, সে ছোট থেকে তাই দেখেছে মা এইভাবে কথা বলছে। ওয়াই ডিড শি স্ট্যামার্ড? কেন কথাটা বলতে গিয়ে তুতলে গেল? কারণ ও তো ছোট, ও এখনো এই বাস্তবটাকে দেখেনি, মানে ওর মাকেই কপি করতে গিয়েছিল, কিন্তু যখন দেখলো যে না পারছে না, কারণ ও সে শিশুসুলভ মনটা সেটা বেরিয়ে আসছে, তখন সে স্ট্যামারিং করতে লাগলো। হোয়াট মেড হার রিকভার? যখন রিকভার কিভাবে করলো? যখন ওয়ার্কম্যানরা ওকে কনসোল করলো, বললো যে না নর্মাল ওয়েতে, যখন ওর সাথে কথা বললো, তখন সে এটাকে পাস করতে পারলো। নেক্সট, হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য স্টোরি? কন্ট্রাস্ট বিটুইন সোশ্যাল ক্লাস অ্যান্ড দ্য ইনএভিটেবল রিয়ালিটি অফ লাইফ অ্যান্ড ডেথ। এটাই হচ্ছে এটার মেন থিম, যেগুলো আমি পয়েন্ট করে ডিসকাস করে দিয়েছি, সেটাকেই আমি এখানে সামারি করে লিখেছি, ঠিক আছে? আচ্ছা, কিভাবে এই শর্ট স্টোরি ফর্মটা এই থিমকে মানে কি বলবো, কনভে করেছে। এটা সিঙ্গেল ইভেন্ট, গার্ডেন পার্টি, দ্য ব্রিফ পাওয়ারফুল এক্সপিরিয়েন্স ইন লরাস লাইফ, ইট কনসাইজ স্ট্রাকচার ক্যাপচার্স দ্য ফ্লিটিং নেচার, ওপেন এন্ডিং যে স্টোরির এন্ডটা, সমস্ত কিছু নিয়ে এটা জাস্টিফাই করেছে। ডোন্ট বি সো এক্সট্রাভ্যাগেন্ট, হু সেড দিস টু হুম? এটা কে কাকে বলেছিল? জোস বলেছিল লরা সেরিডেনকে, ওর বোন বলেছিল। কি কোন কনটেক্সটে বলেছিল? যে কনটেক্সটে লরা বলেছিল যে আমরা মিস্টার স্কটের ডেথের কারণে পার্টিটাকে পোস্টপোন করতে পারি না, সেই কনটেক্সটে বলেছিল। হোয়াট ডু ইউ কনসিডার টু বি রিয়েলি এক্সট্রাভ্যাগেন্ট? তোমার কি মনে হয়েছিল এক্সট্রাভ্যাগেন্ট সত্যি লরা? না, এটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। হিয়ার দ্য ওয়ার্ড এক্সট্রাভ্যাগেন্ট মিন্স ডুইং মোর দ্যান নেসেসারি ইন আনকন্ট্রোলড ওয়ে। আনকন্ট্রোলড ওয়েতে কোনো কিছু এক্সট্রা এক্সেসিভ করা। তাহলে কি লরা এক্সট্রাভ্যাগেন্ট ছিল, নাকি যারা গার্ডেন পার্টিটা অ্যারেঞ্জ করছে সেরিডেন ফ্যামিলি তারা এক্সট্রাভ্যাগেন্ট ছিল? কারণ গার্ডেন পার্টিদের মধ্যে আমরা কি পাচ্ছি? এক্সট্রাভ্যাগেন্সিস পাচ্ছি, লাক্সারিয়াস পার্টি, ফুল, খাবার, তার যে প্রাচুর্যটা। এইভাবে আমাদের রাইটার এখানে আইরনিক ওয়েতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এক্সট্রাভ্যাগেন্ট কে ছিল।
তো আশা করছি দ্য গার্ডেন পার্টি তোমাদের পড়তে কোনো রকম অসুবিধা হবে না। তো নোটগুলো তোমরা ডাউনলোড করে নাও। এখান থেকে যা যা আমি পড়ালাম, যা যা আমি থিমাটিক্যালি বা স্ট্রাকচারালি বা সেটিং ডিসকাস করলাম, প্রতিটা জায়গা থেকে কিন্তু তোমরা আনসার লেখার সময় লাইন তুলে ইউজ করতে পারো। তো ভালো করে বুঝে পড়বে। আজকের জন্য এইটুকুই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের লেকচারে। টিল দেন টাটা, বাই বাই।